ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ ৫ আসনে নির্বাচন করবেন। আপনার যে নির্বাচিত এলাকার জন্য বা যেহেতু রাজনীতিতে এসেছেন, রাজনীতিতে আসার আপনার প্রক্রিয়া কি? কেন রাজনীতিতে আসলেন এবং আপনার কত বছর ধরে এই রাজনীতির পথ চলা শুরু? আসলে এই রাজনীতির সাথে আমি দীর্ঘদিন যাবৎ আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন থেকে প্রথমে আমার রাজনৈতিক যাত্রাটা শুরু। প্রথমে হলো ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছি। এখানে ঢাকা মহানগর পূর্বের আমি ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, ইসলামী যুব আন্দোলনের ছিলাম। পরবর্তীতে আপনার ঢাকা মহানগর ইসলামী আন্দোলন মূল সংগঠনের ছাত্র যুব বিষয়ক সম্পাদক, বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। এই রাজনীতির পিছনে মূলত আসার কারণটা হলো ছাত্র সংগঠন যেখানে এসে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন প্রবলেম এগুলি হ্যান্ডেলিং করার জন্য মূলত ছাত্র সংগঠনে আসা। পরবর্তীতে ন্যাশনাল এনার্জিতে আসার মূল কারণ হলো আমি দেখেছি যে আমার দেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত। আপনি জানেন, দেখেন, বাংলাদেশের যে মানে এটা বিচারিক ব্যবস্থা, এটা কি আসলে সবার ক্ষেত্রে সমানভাবে চলে? সবার ক্ষেত্রে সমানভাবে চলে না। যারা শক্তিশালী বেশি বা যারা ক্ষমতাসীন থাকে তাদের দিকটা হেলে যায়, মানে তাদের পক্ষে কথা বলে, আর যারা যখন ক্ষমতায় থাকে না তাদের বিপক্ষে কথা বলে। এটা তো একটা দেশের বিচার ব্যবস্থা হতে পারে না। আপনি দেখেন, যখন 111-এর সময় দু দলেরই প্রধানমন্ত্রী কিন্তু অ্যারেস্ট। তো কথা হলো যে তারা অ্যারেস্ট হতেই পারে, এটা স্বাভাবিক, রাজনীতি করলে যাবে। কিন্তু তারা রাইট মামলায় হোক আর ভুল মামলায় হোক, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা ভিন্ন একটা কোশ্চেন, আলোচনা হতে পারে। কিন্তু মূল বিষয় হলো তারা অ্যারেস্ট হয়েছে, তাদের জন্য কেন আবার সাব জেল করা হবে? তাদের জন্য আবার বিশেষ ব্যবস্থা কেন করা হবে? কারণ বাংলাদেশ তো জেল আছে, তারা ওইখানে থাকতো, তাদের জন্য আলাদা জায়গায় কেন? আপনারা জানেন শেখ হাসিনার জন্য একটা, আবার খালেদার জন্য একটা, কেন এরকম হবে কেন? বিচারিক ব্যবস্থা ইসলাম যেটা বলে সবাই সমান। আপনার ভাইও যদি চুরি করে তার হাত কাটা যাবে, যিনি প্রধানমন্ত্রী তার ছেলেও যদি চুরি করে তার হাত কাটা যাবে। এটা হলো ইসলামিক সিস্টেম। কিন্তু আমরা কি দেখতে পারি যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। একটা হলো যখন যে ক্ষমতা আসে তার দিকে পক্ষে কথা বলে, আর একটা হলো তাদের জন্য বিশেষ ব্যবস্থা। কেন বিশেষ ব্যবস্থা? তো হওয়ার কথা ছিল না, সবাই সমান। ইসলামের জাজমেন্ট যেটা, বিচার যেটা, সবাই সমান থাকবে। এবং পাশাপাশি আপনার যে আমার এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখেই মূলত রাজনীতিতে আসা। দেখেন, আমি দেখেছি, আমি যখন ছোটবেলাতে ঢাকাতে পড়াশোনা করতাম, যখন এলাকায় আসতাম তখন দেখতাম যে সাইদাবাদ থেকে নেইনাথপুর পর্যন্ত রাস্তা আমার একদম ভালো করে মনে আছে। এই রাস্তার এতটা বেহাল দশা ছিল, আমি ট্রেনে যখন আসতাম জামতলী স্টেশন দিয়ে আমি এই পাশ দিয়ে ঘুরে আসতাম, এই রাস্তাটা ইউজ করতাম না, কারণ এতটাই বাজে রাস্তা ছিল। তখন যদি বাসের কথা বলেন, আর তখন তো ওইভাবে ভ্যান ট্যান ছিল না, ভিন্ন ইয়া ছিল, আসলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেত, পেটের ব্যথা শুরু হয়ে যেত। কিন্তু তখনও কিন্তু আমার এলাকার জনগণের জন্য বাজেট ছিল, রাস্তা করা বাজেট ছিল, সেই বাজেটের টাকাটা কই গেল? তো আমি চিন্তা করেছি যে আসলে সরকারি যে কোষাগারের টাকা, সরকার কর্তৃক জনগণের উন্নয়নের জন্য যা দেওয়া হয় তা ব্যবহার হচ্ছে না। সব নেতা নেত্রী এটা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। এটা শুধু একজনকে না, আমি 71 থেকে 24 সকলের এটার পিছনে কিছু না কিছু দায়ভার আছে। তারা এভাবে দিচ্ছে না জনগণকে। আপনার ইতিমের টাকা বলেন, রাস্তার টাকা বলেন, কাবিখার টাকা বলেন, এগুলি নিতে গেলেও আমাদের এলাকার লোকজনের কাছে টাকা দিতে হয়। 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিতে। কেন এটা দিতে হবে কেন? সরকার তো এটা দিতে বলে নাই, তাহলে দিতে হবে কেন? হ্যাঁ, যে যিনি প্রাপ্য তিনি অটোমেটিকলি পাবে। উনি যদি 200 টাকা দিয়ে বয়স্ক ভাতাটা নেয়, উনি 200 টাকা থাকলে তাহলে আপনার কাছে বয়স্ক ভাতার কার্ড নিতে আসবে কেন? আমার প্রশ্ন হলো এই জায়গা। উনি যে বিধবা ভাতার টাকা নিতে আসবে, আপনাকে 500 টাকা দিয়ে বিধবা ভাতার টাকা নিয়ে আসবে, তাহলে যদি ওনার কাছে 500 টাকাই থাকে তাহলে উনি বিধবা ভাতার টাকা নিবে কেন? আমি এই যে অসঙ্গতিগুলো, সামাজিক অসঙ্গতি, এই সামাজিক অসঙ্গতিগুলো দূর করার জন্যই মূলত রাজনীতিতে আসা। দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্যই মূলত রাজনীতিতে আসা আমার। একটা প্রশ্ন করবো আপনাকে, সেটি হচ্ছে যে আপনি তো হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দল করে থাকেন। বিগত সময়ে 17 বছর যে অন্য একজন সরকার ক্ষমতা ছিলেন, তখন আপনাকে কোনো নির্যাতন করেছেন বা আপনার কি পর্যায়ে দিনগুলো কেটেছে আপনার রাজনৈতিক জীবন? এইটা তো আপনারা ভালো করে জানেন, যেহেতু আমার এলাকার, আপনি জানেন। গত আওয়ামী লীগের সময় আমি অ্যারেস্ট হয়েছিলাম। শুধু আমি না, আমার বাসার নিচে কয়েক ট্রাক পুলিশ গিয়ে
আমি, আমার ছোট ভাই, আমার ভগ্নিপতি, আমার মেহমান ছিল, সবাইকেই অ্যারেস্ট করে নিয়েছে। আমার মামলাটা দিয়েছে হলো বিস্ফোরক মামলা ছিল, অর্থাৎ রাজনৈতিক যে মামলাটা, এই মামলাটা ছিল। এবং দীর্ঘদিন আমি কারাগারে ছিলাম এবং আমার রিমান্ডের শিকার হতে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে যে ডেটের মামলাটা, আমি ওই ডেটের দিন ঢাকাতেই ছিলাম না। আমার সাংগঠনিক প্রোগ্রামে, যতটুকু মনে পড়ে, আমি হয়তো বা উত্তরবঙ্গের দিকে একটা প্রোগ্রামে ছিলাম, তো ওই ডেটের মামলা ছিল। মানে আমি ওই যেটা বলতেছিলাম যে বিচারিক ব্যবস্থাটা এত বাজে যে যে যেখানে নাই সেখানকার মামলা দিচ্ছে। আমি এইটার চাই। আমার কথা হলো যে ভাই, একজন সাধারণ জনগণ যেন এই যে মামলার শিকার, মানে অযথা মামলার শিকার হয়রানি হতে না হয়, আমি এই ব্যাপারে মানে কঠিন পদক্ষেপ নেব। যে যিনি দোষী বাস তার বিচার হতে পারে, স্বাভাবিক, এটা ইসলাম হতে দিবে, কিন্তু যিনি দোষী না তার বিচারটা কেন হবে? এই যে মামলার নামে, যে মামলা হইলে পুলিশের কাছে হয়রানি, মামলা হইলে আপনার যে কোর্টের যাওয়া আসা, দৌড়াদৌড়ি, টাকা খরচ, আমি এইখান থেকে হেফাজত করার জন্য চেষ্টা করব যে মানুষের, জনগণের জন্য এটা না হয়। আমি আমার সবচেয়ে বেশি আশা, সবচেয়ে বেশি আমার যেটা পদক্ষেপ থাকবে, আমি যদি নির্বাচিত হই, আমার এলাকার জনগণ যেন মামলার দিক থেকে, কোর্টে মামলা বলেন, থানায় মামলার দিক থেকে আমি জিরো আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কোনো সমস্যা হতেই পারে, একসাথে ভাই ভাই থাকলে বা পাড়া প্রতিবেশী থাকলে একটু মন মালিন্য বা হতেই পারে, সেগুলি আমরা সামাজিকভাবে বসে আমরা একটু নিরসন করার জন্য চেষ্টা করব। আমার এলাকার যারা স্থানীয় জনপ্রতিনিধি থাকবে, স্থানীয় যারা থাকবে, তাদেরকে দিয়ে যে মামলা যেন থানা পর্যন্ত না যায়, তার আগে টাইমলি মীমাংসা। এবং এটাও আমি স্পষ্ট বলি, যদি আমাকে নির্বাচিত করে, যে কোনো জনপ্রতিনিধি টাকা খেয়ে একজনের পক্ষে হেলে যাবে আর একজনকে প্রেশার ক্রিয়েট করবে, এটা থেকেও আমি এটার দিকেও আমি খেয়াল করবো যেন এটা না করতে পারে তারা। এটাও খেয়াল করবো, যারা এটা করবে তাদের জন্য এটা পানিশমেন্ট হবে। তো আমি চাচ্ছি যে একটা ন্যায় ভিত্তিক সমাজ হোক, একটা সততা ভিত্তিক সমাজ হোক, একটা আদর্শ ভিত্তিক সমাজ হোক, এটা আমি চাচ্ছি। যদি জনগণ নির্বাচিত করে তাহলে এইগুলোর দিকে আমি খেয়াল করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলি যে বর্তমান যে বেলকুচির পরিস্থিতি, চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, বালুরঘাটের দখলের কথা বলেন, একটা দল কিন্তু অনেক এক্সপার্ট এগুলাতে। তো আমরা যদি নির্বাচিত হই তাহলে আমি জনগণকে বলতে চাই, আপনারা নিরাপদে, আপনারা নিরাপদে বাসায় ঘুমাতে পারবেন। আপনাকে কোনো পুলিশ আপনাকে ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ, সেই পরিস্থিতি আমি তৈরি করে দিব। আপনার ব্যবসা বাণিজ্যে 1 টাকা কেউ চাঁদা নিতে পারবে না, কেউ কোনো ধরনের চাঁদা নিতে পারবে না, সেই পরিবেশ আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। এবং আপনার আমার মায়েরা, আমার বোনেরা যারা নিরাপদে, তারা স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে, কেউ ইফটিজিং করতে পারবে না, সে বিষয়ে আমি খেয়াল রাখবো ইনশাল্লাহ। এবং এই বিষয়গুলোতে আমি সিরিয়াস দেখবো, যে আমাদের মায়েরা যারা কর্মজীবী আছে তারা নিরাপদে তারা কর্মস্থানে যাবে এবং আসবে, এখানে কেউ যেন কোনো ধরনের ডিস্টার্ব করতে না পারে, সে বিষয়টা আমি খেয়াল রাখবো ইনশাল্লাহ। এবং মায়েদের ব্যাপারে আমার যেটা, যারা কর্মজীবী মা আছেন, এখানে দেখেন আমরা অনেকটা বৈষম্য শিকার। একটা মা, সে মা কিন্তু অনেকটা যখন গর্ভবতী হয় অনেকটা জার্নির মধ্যে দিয়ে যায়। আমরা চেষ্টা করবো যারা নাকি কর্মজীবী মা আছেন, তাদের এই জার্নির সময়টাতে তারা যেন বেতন পায়, তারা যেন একটা এক্সট্রা কিছু টাকা পায়, সেই ব্যাপারটা আমি খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমি চাচ্ছি যে পুরো বেলকুচি, চৌহালি, ইনায়তপুর, এই 3টা আসনকে, এই 3টা এলাকাকে এমন একটা প্যাটার্নে সাজানো যেন আমার এই আসনটাকে দেখে অন্য আসনের লোকজন ঈর্ষা করে, গর্ব করে যে না ওই 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 এলাকাটা অনেক ভালো। তারা যেন বলে যে আমার বাড়ি যদি বেলকুচি হতো বা আমার বাড়ি চৌহালি বা ইনায়তপুর হতো, এরকম একটা পরিবেশ আমি তৈরি করবো ইনশাল্লাহ। এটা আমার প্ল্যান আছে। আমি আমার এলাকার স্থানীয় যারা মুরব্বিয়ান ইকরাম আছেন, যারা ইয়াং জেনারেশন আছেন, যারা জেনজি আছেন, তাদের সাথে নিয়ে আমি বেলকুচি গড়ে তুলবো ইনশাল্লাহ, এটা আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বেলকুচি সংবাদে আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং বেলকুচি সংবাদ থেকে আপনার জন্য শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।